স্যার অন ছিলাম, 13-র সময় দেখলাম, ভাবলাম 15-তে আবার অন হবো, ওটা স্কিপ হয়ে গেছে তখন। বলো, আগের দিনের পড়া দেখেছো অনুষ্কা? কিছু অসুবিধা আছে? না না। স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? স্যার সব তো ওই আমরা দুটো ক্লাস হয়ে গিয়েছিল, আজকে থার্ড ক্লাস, বুঝেছিস? ওই ওই দুটো ক্লাসের করেসপন্ডিং পিডিএফ। হ্যাঁ স্যার, আগের দিনেরটা তো দেখেছি, আপনি লিংক পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর প্রথম ক্লাসের ভিডিওটা করতে অসুবিধা হয়েছিল, সেদিন ইন্টারনেটে খুব অসুবিধা ছিল। পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম, ওই পিডিএফটা একটু ভালো করে দেখে নিবি। হ্যাঁ, তাহলে কোনো ডাউটস নাই তো? স্যার কোনো ডাউট? আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা কি করতে চাইছি সেটা একটুখানি দেখে নেওয়া যাক। তাহলে আমরা ইউনিট ডাইমেনশন নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আজকে আমরা বেসিক্যালি আলোচনা যেটা করতে চাইব, আজকে ইউনিট ডাইমেনশনে আমাদের লাস্ট ক্লাস হবে আর কি, মানে পড়ানোর রেসপেক্টে লাস্ট ক্লাসটা হবে। আজকে আমরা আলোচনা করতে চাইব প্রথমেই হচ্ছে যে কিছু ইকুয়েশনস বা ফর্মুলা, সেইগুলো কি করে ডাইমেনশনাল অ্যানালিসিস তৈরি করতে পারা যায় আর কি, সেগুলো একটুখানি দেখতে চাইবো আর কি। প্রথমে কনস্ট্রাকশনস অফ equations or laws from dimensional analysis, এটা প্রথমে দেখব। আচ্ছা, আমরা এইটা হয়ে যাওয়ার পরে একটা কিভাবে ইউনিট কনভার্সন করতে হয় সেটা একটুখানি দেখব। অনেকটা তোমার ফিজিওকেমিস্ট্রিতে প্রচুর লাগে যে একটা ইউনিটের রেজাল্টটা দেওয়া আছে, সেটা অন্য ইউনিটে কিন্তু রেজাল্টটা আমি নিয়ে যেতে হয়, কী করে আমি নিয়ে যাবো, কেমন করে জুল থেকে আমি আর্গে নিয়ে যাব, কেমন করে নিউটন থেকে আমি ডাইনে নিয়ে যাব, এইগুলো ইউনিট কনভার্সনটা দরকার পড়ে। আচ্ছা, আমরা অ্যাটমিক ইউনিটস বলে একটা ব্যাপার আছে। যখন অ্যাটমিক ফিজিক্স নিয়ে তুমি কথাবার্তা বলছো, অ্যাটমিক ফিজিক্স মানে ধরো বোর থিওরি বা এই ধরনের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছো, তখন কিছু স্পেশাল ইউনিট ব্যবহার করতে হয়, সেটাকে অ্যাটমিক ইউনিটস বলে। যেখানে ধরো মাস একটা স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে হয়তো গ্রাম বা কেজি, অর্থাৎ অ্যাটমিক ইউনিটে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনের মাসকে তোমার ইউনিট ধরা হচ্ছে। বা চার্জ, যেটা ইএসইউ বা কুলম, অ্যাটমিক ইউনিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জকে তোমার ইউনিট ধরা হচ্ছে। সেইভাবে অ্যাটমিক ইউনিটস বলে যে ব্যাপার আছে, সেগুলোকে দেখবো। আর একটা হচ্ছে এই তোমার কিছু ইলেকট্রোস্ট্যাটিক্সের যে কুলমস বা ওই রিলেটেড জিনিসপত্রগুলো, সেগুলো একটুখানি ডিটেলে একটু দেখে নিতে হবে আর কি। যেমন হচ্ছে এখানে তোমার ধরো মানে বেসিক লজ অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা কুলমস ল, এইখানে আসলে যেটা হয় সিজিএস এবং এসআই এ ফর্মুলাগুলো কিরকম ভাবে একটা ফ্যাক্টর দিয়ে পাল্টে যায়, সেগুলো একটু দেখার দরকার পড়ে। তবে ভ্যাকুয়ামে দুটো চার্জ আছে Q1 Q2, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। তাদেরকে তখন তুমি যদি, এক মিনিট, আমার মনে হয় এটা মানে ভিডিওটা মানে অন করলাম না সম্ভবত, চলছে। হ্যাঁ, এটা বললাম যে দুটো চার্জ আছে Q1 Q2, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে R। যদি ভ্যাকুয়ামে চার্জগুলো থাকে তাহলে তাদের মধ্যে ফোর্স যেটা সেটা Q1 Q2 বাই R স্কোয়ার।
তাহলে ওটাই যদি আমি এসআইএ করি তাহলে Q1 Q2/4πε0 r²। তাহলে অন্যান্য ক্ষেত্রে মানে ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটিজমের ক্ষেত্রে এই ধরনের কিছু চেঞ্জ তোমার হয়ে যায়। সিজিএস এর যে ফর্মুলা, এসআইএ ফর্মুলাটা একটুখানি একটা ফ্যাক্টর দিয়ে পাল্টে যায়, কিন্তু আবার ধরো ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা তোমার সিজিএসও যেমন দেখতে, এসআইও তেমন দেখতে। তাহলে সেই জন্য একটু এই ইলেকট্রোস্ট্যাটিক বা কুলম্বস লতে সিজিএস এবং এসআইএ কি করে চেঞ্জগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে জাস্ট কিছু জিনিসপত্র আমার দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমটা এই কনস্ট্রাকশনস অর লজ ফ্রম ডাইমেনশন অ্যানালিসিস, এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনাটা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে দুটো জিনিস, খুব সিম্পল জিনিস করে দেওয়া, সেই জায়গা থেকে স্টার্ট করি, তারপর আমি 3-4টে জিনিস নিজে নিজে আবার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখো যে প্রবলেমটা দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে যে দুটো ফিক্সড দেওয়াল আছে, তার মধ্যে একটা তার আছে, স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে তুমি ওকে নাড়িয়ে দিয়েছো। যখন নাড়িয়ে দিচ্ছ দেখছো সে একটা অসিলেশন করছে। তারপরে এই যে অসিলেশনটা হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ডটা, তার এক্সপ্রেশনটা কি হবে এটা আমি বের করতে গেছি, এটা আমার টার্গেট। আগে তার অ্যাপ্রোচটা ভালো করে দেখো। তাহলে আমি যেটা চাইছি, মানে আমি প্রথমে যে কাজটাকে করছি সেটা হচ্ছে ডেরিভেশন অফ certain equations from ডাইমেনশনাল অ্যানালিসিস, এইটা দেখছি। তাহলে এইটা দেখার যেটা মানে স্টার্টিংটা হয় এইরকম করে যে তোমাকে দেখতে হবে প্রথমে যে ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি বের করতে চাইছো সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কার কার উপরে নির্ভর করে বা কার কার উপরে নির্ভর করতে পারে। কার কার উপরে নির্ভর করে সেগুলো তুমি এক্সপেরিমেন্ট থেকে পেয়ে যেতে পারো, বা এই পার্টিকুলার প্রবলেমটাকে ডিফাইন করতে গেলে যে সমস্ত প্যারামিটার ব্যবহার করতে হচ্ছে তার উপরে নির্ভর করতে হতে পারে। তাহলে আমি এক্সপেক্ট করছি যে এই ফ্রিকোয়েন্সিটা এই পার্টিকুলার ক্ষেত্রে ডিপেন্ড করতে পারে, মাস অফ দ্য স্ট্রিং তার উপরে ডিপেন্ড করতে পারে, লেন্থ অফ দ্য স্ট্রিং তার উপরে ডিপেন্ড করতে পারে, এবং তাদেরকে কতটা টার্ন দেওয়া আছে অর্থাৎ স্ট্রেচিং ফোর্স যেটা তার উপরে নির্ভর করতে পারে, মানে এদের উপরে নির্ভর করতে পারে। এবারে ডাইমেনশনাল অ্যানালিসিস আমাকে বলবে যে এটা কেমন করে নির্ভর করে, যে মাস বাড়ালে জিনিসটা বাড়ে নাকি কমে, বা বাড়লে কেমন করে বাড়ে, মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল নাকি স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল, ইত্যাদি ইত্যাদি। সিমিলার সিচুয়েশন হচ্ছে যে স্ট্রিং এর লেন্থের উপরে কেমন করে নির্ভর করছে বা স্ট্রেচিং ফোর্সের উপরে কেমন করে নির্ভর করছে। সেখানে তোমাকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে ধরে নাও এই যে ফ্রিকোয়েন্সিটা যদি বের করতে চাও, ফ্রিকোয়েন্সিটা এই মাসের পাওয়ার এক্স, লেন্থের পাওয়ার ওয়াই আর এফ এর পাওয়ার জেড এর সঙ্গে প্রপোর্শনাল। এবারে একটা ইকুয়েশন লেখার জন্য তোমাকে একটা কনস্ট্যান্ট গুণ করে দিতে হয়, যে কনস্ট্যান্টটাকে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এই ডাইমেনশনলেস কনস্ট্যান্টটা তোমাকে বের করতে হবে কোথা থেকে। হ্যাঁ বলো। এটা হোম টাস্ক ছিল। হ্যাঁ, এটা হোমওয়ার্ক টাস্ক ছিল, করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে মানে আমি তো আগের দিন খুব বেশি করিয়ে দিইনি। আমি ওই জন্য ওই হোম টাস্কটাই যে দুটো দেওয়া ছিল সেই হোম টাস্কগুলো আমি করে দিচ্ছি আর কি। মানে সেটা আসলে যেটা হয় ওই মানে এসছে ধরো সপ্তাহ প্রথমে এসছে, হ্যাঁ সেটা ওই আমি একটা দুটো হোম টাস্ক করিয়ে দিই তাহলে। করেছো তো? হ্যাঁ ঠিক আছে, এই তো এই করে এই জাস্ট হয়ে যাবে আর কি। মানে এটা যেভাবে হচ্ছে একবার বলে নিই, মানে আমি যেহেতু বলিনি, আমি একবার বলে নিয়ে তারপরে আসছি আর কি। এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আর অনুষ্কা করেছিলেন নাকি এই হোম টাস্কটা? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, তো ভালোই হয়েছে। তো তাহলে আমি একবার জাস্ট বলে নিলেই হবে। তাহলে এই যে ডাইমেনশনলেস কনস্ট্যান্টটা, এই ডাইমেনশনলেস কনস্ট্যান্টটা এইটাকে না কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস করে বের করতে পারা যাবে না। এই ডাইমেনশনলেস কনস্ট্যান্টের ভ্যালুটা এইটা কিন্তু তোমাকে কোনো এক্সপেরিমেন্ট বা অন্য কোনো জায়গা থেকে বের করতে হবে। এইটা হচ্ছে মেবি অবডেন ফর্ম এক্সপেরিমেন্টস। হ্যাঁ, এগুলো এক্সপেরিমেন্টসটাকে বের করে ফেলতে হবে। আচ্ছা, এবার তুমি যেটা বলছো তাহলে কি করে করতে হবে না, ফ্রিকোয়েন্সির ইউনিটটা হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে টেম্পারেচার, টাইম ইনভার্স, আর এদিকে মাসের ইউনিট, মাসের ডাইমেনশন হচ্ছে এম, লেন্থের ডাইমেনশন এল,
আর ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই, এম এল টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার হচ্ছে জেড। এবার আমি এম এর পাওয়ারগুলো একসাথে করলাম, এক্স প্লাস জেড হলো, এল এর পাওয়ারটা হচ্ছে ওয়াই প্লাস জেড হলো, টি এর পাওয়ারটা -2z হলো। এবারে এইখানে মানে ইকুয়েটিং পাওয়ারস অফ এম, এল অ্যান্ড টি আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে তোমার একদম দেখো যে তিনটে ইকুয়েশনস পেয়ে গেলাম, তিনটে ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু -1/2 বেরিয়েছে, ওয়াই এর ভ্যালু -1/2 বেরিয়েছে, আর জেড এর ভ্যালু হচ্ছে 1/2 বেরিয়েছে। বসিয়ে দিলে ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল কে এফ বাই এম এল টু দি পাওয়ার হাফ। এবার ইফ মিউ বি দ্য মাস পার ইউনিট লেন্থ, তাহলে মিউটাকে তুমি লিখতে পারো এম বাই এল, তাহলে এম এর জায়গায় লিখে ফেললো মিউ ইন্টু এল। এখানে বসিয়ে দিলে মিউটা ইকুয়ালটা হয়ে গেল কে ইন্টু এফ বাই মিউ ইন্টু এল তার পাওয়ার হাফ। তাহলে এটা হয়ে গেছে কে বাই এল ইন্টু রুট ওভার এফ বাই মিউ। এবারে এই এক্সপেরিমেন্ট থেকে তুমি কে এর ভ্যালুটা 2 বের করে ফেলে। এই যে 2 থেকে এটা বেরোলো, এটা কিন্তু কোনো ডাইমেনশনাল অ্যানালাইসিস করে বের করা হলো না। হ্যাঁ, তাহলে এটা 2 হয়ে গেল, তার ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা বেরো 2/L রুট ওভার এফ বাই মিউ। আর একই রকমভাবে টাইম পিরিয়ডে তুমি করতে পারবে, একদম প্রথম থেকেই ডাইমেনশনাল অ্যানালাইসিস করে করতে পারো, অথবা তুমি কেন টাইম পিরিয়ডটা যেহেতু 1 ওভার ফ্রিকোয়েন্সি হয়, তাই টাইম পিরিয়ডটা হলে L/2 রুট ওভার মিউ বাই এফ। তা দেখো হোমওয়ার্ক হিসেবে তোমাদের যেটা দেওয়া হয়েছিল তার সাথে এটা মিলেছে তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কে তো এটাই, মানে হোমওয়ার্কে যেটা দিয়েছিলাম তোমাদের এই অ্যান্সারটাই পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা চলো। আচ্ছা, আর একটা প্রবলেম যেটা মানে তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কে করেছো, যে ভেলোসিটি অফ সাউন্ড ইন এ ইলাস্টিক মিডিয়াম, ধরো এয়ারে সাউন্ডের ভেলোসিটি, তার জন্য ডাইমেনশনাল অ্যানালিসিস করে সেটা কার উপরে নির্ভর করে, যেটা কি করেছো? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, সবাই করেছো? তিনজনই করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে আমি জাস্ট একবার রিড আউট করে নিলেই হবে। তাহলে আমি জাস্ট দাবি করছি যে ভেলোসিটিটা বা এক্সপেরিমেন্ট থেকে যেটা জানি যে ভেলোসিটিটা প্রেসার এবং ডেনসিটির উপরে নির্ভর করে। তাহলে আমি বললাম যে ভেলোসিটিটা কে ইন্টু প্রেসার টু দি পাওয়ার এক্স, ডেনসিটি টু দি পাওয়ার ওয়াই। কে এখানে একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনাল ইকুয়েশনটা তুমি লিখে ফেলতে পারলে। ভেলোসিটি হচ্ছে এল টু দি পাওয়ার -1, প্রেসারটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার এক্স হয়ে গেছে। ডেনসিটিটা এম এল টু দি পাওয়ার -3 তার পাওয়ার ওয়াই হয়ে গেছে। তা তুমি লিখলে কে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার -x -3y টি টু দি পাওয়ার -2x, ইকুয়েটিং পাওয়ার্স অফ এম, এল অ্যান্ড টি ইন বোথ সাইডস। তুমি তিনটে ইকুয়েশনস পেয়ে গেলে। হ্যাঁ, তিনটে ইকুয়েশনস থেকে তুমি বেসিক্যালি জেড এর ভ্যালু, আচ্ছা দুটো ইকুয়েশন সরি হয়ে যাবে, কারণ তিনটে ইকুয়েশন তো তোমার লাগবে না, বেসিক্যালি দুটো ইকুয়েশনই সেই যথেষ্ট আর কি। হ্যাঁ, মানে কারণ এক্স আর ওয়াই আছে এখানে, তো এখানে ওয়াই ইকাল টু -1/2 হয়ে গেছে, এক্স ইকাল টু হাফ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ভেলোসিটিটা কে ইন্টু রুট ওভার অফ পি বাই রো। কে ভিটা হচ্ছে কে রুট ওভার অফ পি বাই রো। আচ্ছা, এবারে যে কে এর ভ্যালুটা কি হবে? যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে কে এর ভ্যালুটা 1 হয়। হ্যাঁ, সেটা হচ্ছে নিউটনস ফর্মুলা অফ ফর স্পিড অফ সাউন্ড ইন এ মিডিয়াম। নিউটনসের যে ফর্মুলা সেখানে ধরে নেওয়া হয়েছিল যখন তোমার কোন একটা ইলাস্টিক মিডিয়াম, সে এয়ার, তার মধ্যে দিয়ে সাউন্ড প্রোপাগেট করছে, সেখানে তোমার যে প্রসেসটা করছে প্রসেসটা খুব স্লো, সেখানে আইসোথার্মাল কন্ডিশনটা মেনটেন হচ্ছে, ভেলোসিটি রুট ওভার পি বাই রো হয়। এবং এইটা দিয়ে দেখা গেল এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে পুরোটা মেলে না বলে পরে ল্যাবলাস তিনি বললেন না, প্রসেসটা অ্যাকচুয়ালি ফাস্ট, সেখানে অ্যাডাবেটিক প্রসেস হচ্ছে, অ্যাডাবেটিক প্রসেস হলে এই কেটা হচ্ছে রুট ওভার গামা হয়ে যাচ্ছে। গামা যেখানে এই হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার এবং হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভ্যালু তাদের রেশিও, তার ভ্যালু হচ্ছে 1.41 হয় ফর এয়ার। সেখান থেকে ভেলোসিটিটা বেরোলো রুট ওভার গামা পি বাই রো। এবং এই ফর্মুলা দিয়ে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এই ল্যাবলাস ফর্মুলা দিয়ে যে সাউন্ডের এটা বেরোচ্ছে, মানে সাউন্ডের স্পিড যেটা বেরোচ্ছে সেটা ম্যাচ করে যাচ্ছে। এবারে তুমি অ্যাডিশনালি যদি এখানে যদি ধরে নাও যে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে, তাহলে পি বাই রোটাকে তুমি অন্য ভাবে লিখে ফেলতে পারছো যে পি ভি ইকুয়াল টু এনআরটি। এন হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস ওজন ডিভাইডেড বাই মোলার মাস, এটা হয়ে গেল। তাই এখান থেকে পিটা হয়ে যাচ্ছে ডব্লিউ বাই ভি ইন্টু আর টি বাই এম, আর ডব্লিউ বাই ভি হচ্ছে ডেনসিটি।
তাহলে পি বাই রো যেটা সেটা হয়ে গেল আরটি বাই এম, এখানে আরটি বাই এমটা বসিয়ে দিলে তাহলে ভেলোসিটিটা তুমি রুট ওভার অফ গামা আরটি বাই এম এইরকম ভাবে তুমি লিখতে পারছো। ঠিক আছে, তো দেখো তাহলে আগের দিনে আমি অ্যারাউন্ড 5টা সম্ভবত ইকুয়েশন তৈরি করতে বলেছিলাম ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস। প্রথমটা সম্ভবত ছিল হচ্ছে একটা ভিসকোসিটির কন্টেক্সটে ক্রিটিক্যাল ভেলোসিটি, যেটা তার এক্সপ্রেশন বের করা। সেকেন্ড ছিল একটা পেন্ডুলাম, তার ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ডের এক্সপ্রেশন বের করা। আর থার্ড ছিল তোমার একটা স্টোকস ল, মানে ভিসকাস ড্র্যাগের যে ইকুয়েশনটা এফ ইকুয়াল টু 6/eta এভি, এইটা। আর তার সঙ্গে এই দুটো ছিল। তাহলে ওই দুটোই 5টা যে স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা তুমি ডাইমেনশনাল অ্যানালিসিস করে বের করলে, সেটা ঠিক আছে? কারো অসুবিধা আছে? মানে 5টাই পুরো তৈরি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, চল। আচ্ছা, এবারে আমি চলে আসছি তাহলে কনভার্সন অফ ইউনিটস। কি করে তুমি ইউনিট কনভার্সনটা করবে একটু ভালো করে খেয়াল করো। দেখো, একটা নর্মালি যেভাবে করে দেওয়া হচ্ছে, আমি প্রথমে একটা জাস্ট তোমরা যেরকম ভাবে করতে অভ্যস্ত সেটা প্রথমে বলি, তারপরে আরেকটুখানি অন্যরকম ভাবে বলবো। দেখো, ফোর্সটা এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর সিজিএস ইউনিটে সেটা হচ্ছে ডাইন। এবারে 1 নিউটন সমান কত ডাইন তোমাকে বের করতে হবে। আচ্ছা, 1 নিউটন মানে তুমি ওগুলোকে সবসময় ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করো। 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অর্থাৎ 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। আর 1 ডাইন যখন বলছি সেটা হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার আমি যদি 1 নিউটন সমান এক্স ডাইন বলি, মানে আমি ধরে নিচ্ছি 1 নিউটন মানে হচ্ছে এক্স ডাইন, তাহলে এক্সটা কত হবে? 1 নিউটন বাই 1 ডাইন। আচ্ছা, এবারে 1 নিউটনের জায়গায় লিখলে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এখানে লিখলে কি 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবারে 1 কেজির জায়গায় লিখলে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, 1 মিটারের জায়গায় লিখলে 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে দেখো এই গ্রাম গ্রাম সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 কেটে গিয়ে আসলে ফ্যাক্টরটা হলো 10 টু দি পাওয়ার 5। তাহলে ক্লিয়ারলি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে ঠিক একই রকম করে তোমাকে যদি আমি করতে দিই যে 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, তুমি একই রকম করে তুমি দেখিয়ে দিতে পারবে। আমি একবার দেখিয়ে দিই, একটুখানি অন্য রকম ভাবে জিনিসটাকে দেখাই। 1 মিনিট, এটাকে অন্য রকম ভাবে তোমাকে দেখিয়ে দিই। 1 মিনিট দাঁড়াও, কি হলো, সময় লাগছে কেন? ব্ল্যাঙ্ক সাইজ আসছে, সেভ হয়ে যাচ্ছে। দেখো, ধরো তুমি এনার্জিটাকে যখন লিখছো, এনার্জিটা তার এসআই ইউনিট হচ্ছে তোমার জুল বা ক্যাপিটাল জে দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, আর সিজিএস ইউনিটটা ইউজুয়ালি হচ্ছে তোমার আর্গ। এবার কেউ কেউ ক্যালোরিও বলে, কিন্তু আমরা কনভেনশনাল যে সিজিএস ইউনিট সেটা হচ্ছে আর্গ। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো তোমার এখানে 1 জুল মানে হচ্ছে তোমার 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর 1 আর্গ মানে হচ্ছে তোমার 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা তুমি মাথায় রাখবে। এবারে দেখো, যখন তুমি, আমি এইরকম ভাবে বলছি 1 জুল ইকুয়াল টু, যখন আমি একটু অন্য একটা অল্টারনেটিভলি একটা অ্যাপ্রোচ তোমায় দেখাচ্ছি। আগেরটা কি করলাম খেয়াল করে দেখো, আমি বলে দিলাম যে 1 নিউটন সমান হচ্ছে এক্স ডাইন, তাহলে এক্স মানে হচ্ছে 1 নিউটন বাই 1 ডাইন, সেখান থেকে এক্স এই ফ্যাক্টরটাকে বের করলে করে ওখানে বসিয়ে দিলে তোমার বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমি আরেক রকম অ্যাপ্রোচ তোমাকে দেখাচ্ছি। 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, তো এটা আমি লিখছি কেমন করে খেয়াল করে দেখো। 1 এই কেজি পার গ্রাম ইন্টু গ্রাম, মিটার পার সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তার স্কোয়ার যেমন আছে,
সেকেন্ড টু দি পাওয়ার -2 যেমন আছে আছে। আমি কি করলাম, আমাকে আলটিমেটলি যাতে নিয়ে যেতে হবে সেটা করার জন্য কেজি বাই গ্রাম ইন্টু গ্রাম করলাম, মিটার বাই সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করলাম। তাহলে এবারে খেয়াল করে দেখো, এইটা আমি জানি যে 1 কেজি, এই কনভার্সনগুলো আমার সবসময় জানা আছে। 10 টু দি পাওয়ার 1 কেজি মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তাহলে 1 কেজি বাই গ্রাম, সেই ফ্যাক্টরটা কত? 10 টু দি পাওয়ার 3। আবার দেখো 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, এখানে 1 মিটার বাই সেন্টিমিটার সেটা কত হচ্ছে? 10 স্কোয়ার। তাহলে আমি এই কাজটাকে করছি, এটা 1 যেমন আছে আছে। এবারে কেজি বাই গ্রাম, এই যে কেজি বাই গ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 গ্রাম যেমন আছে রয়ে গেল। আচ্ছা, মিটার বাই সেন্টিমিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, তার স্কোয়ার রয়ে গেল, সেখানে ইনভার্স হলো। তার মানে পরিষ্কার দেখো 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সেখানে টু দি পাওয়ার -2, সরি -2 হয়েছে, -2 হয়েছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 আগ রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে কনভার্সনের সময় যেটা করবে, কোনটা থেকে কোনটা করতে হচ্ছে, কেজি ছিল কেজি বাই কেজি পার গ্রাম ইন্টু গ্রাম করে দিলে, মিটার যখন থাকবে মিটার বাই সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করবে, তো একটা থেকে আরেকটা কনভার্সনে তুমি কিন্তু খুব ইজিলি চলে যেতে পারছো। আচ্ছা, ধরো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, সেইটা তুমি ধরো অন্য কোনো একটা ইউনিটে কনভার্ট করার চেষ্টা করছো। তাহলে আমি কি করছি দেখো, এখানে এই দেখো, এই ওই অ্যাপ্রোচটাকে ফলো করছি। আরটা করছে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা এসআই গেছিল, হ্যাঁ সেটা, এটা এসআই গেছিল, সেখান থেকে তুমি সিজিএসে নিয়ে যেতে চাইছো। এটা এসআই এর ভ্যালুটা হচ্ছে এইটা, এটা আমি সিজিএসে নিয়ে আসতে চাইছি। তাহলে দেখো এটা 8.314 জুল পার কেলভিন পার মোল। এবারে জুলের জায়গায় লিখলে জুল পার আর, কিন্তু আগ লিখলাম, কেলভিন ইনভার্স মোল ইনভার্স যেমন আছে রয়ে গেল। এবার জুল পার আর্গটা কি করে পাচ্ছি, 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে জুল পার আর্গটা কত? 10 টু দি পাওয়ার 7। দেখো 10 টু দি পাওয়ার 7 এই ফ্যাক্টরটাকে বসিয়ে দিলে, আর তো আর্গ কেলভিন পার মোল হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি ক্যালোরিতে কনভার্ট যখন করতে চাইছি, ধরো 8.314 জুল পার কেলভিন পার মোল। এবারে এটা তুমি লিখলে জুল পার কেলভিনকে যদি ক্যালোরিতে কনভার্ট করতে হয়, জুল পার ক্যালোরি ইন্টু ক্যালোরি, কেলভিন ইনভার্স মোল ইনভার্স যেমন আছে আছে। এবারে তুমি 1 ক্যালোরি সমান তুমি লিখে ফেললে 4.18 জুল বা 4.184 জুল। তাহলে জুল পার ক্যালোরি যখন তুমি করছো, তাহলে 1/4. এইটা মানে 1 ক্যালোরি মানে 4.184 জুল, এটা আমি জানি। তাহলে জুল পার ক্যালোরি যদি করি, তাহলে 1/4.148। তাহলে দেখো এই জুল পার ক্যালোরি যখন তুমি করছো, তখন হচ্ছে ইন্টু 1/4.148 তুমি বসালে, এই ভাগটাকে করলে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল হয়ে গেল। তো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে তুমি কনভার্সনটা করে ফেলতে পারবে। আবার একই রকম করে দেখো কি করছে এখানে, যে তোমার জুল পার কেলভিন পার মোল থেকে যে লিটার অ্যাটমসফিয়ারে করতে চাই, তাহলে জুল ডিভাইড বাই লিটার অ্যাটমসফিয়ার ইন্টু লিটার অ্যাটমসফিয়ার, মানে লিটার অ্যাটমসফিয়ার দিয়ে ভাগ করে লিটার অ্যাটমসফিয়ার দিয়ে গুণ করে দিলে বাকি যেমন আছে আছে। এবারে জুল পার লিটার অ্যাটমসফিয়ারটা কত একটু ভালো করে খেয়াল করো। দেখো লিটার অ্যাটমসফিয়ার মানে, আমি যদি তোমার 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, সেটা সবাই জানে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, সেটা সবাই জানে। আর 1 অ্যাটমসফিয়ার মানে কত? আচ্ছা, 1 অ্যাটমসফিয়ারটা কত একটু খেয়াল করো। আমি জানি প্রেসারটা হচ্ছে এইচ রোজি। এবারে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে 76 সেন্টিমিটার এইচজি, মানে 76 সেন্টিমিটার ইন্টু পারদের ডেনসিটি 13.6, অ্যাপ্রক্সিমেটলি 13.6 গ্রাম পার সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 980 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। সবটা সিজিএসে করছি আর। তাহলে এবারে দেখো এই সংখ্যাটা যেমন আছে আছে, ইউনিটটা কত হচ্ছে, ইউনিটটা দেখো এখানে হচ্ছে গ্রাম হচ্ছে, সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হচ্ছে, সেকেন্ড টু দি পাওয়ার -2 হচ্ছে এইটা। আচ্ছা, এবারে তুমি সংখ্যাটা যেমন আছে আছে, এবারে আমি যদি ওটাকে এসআই এ কনভার্ট করার চেষ্টা করি, 1 গ্রাম মানে 10 টু দি পাওয়ার -3 কেজি, আর সেন্টিমিটার ইনভার্স মানে কত, 1/সেন্টিমিটার, আর 1/সেন্টিমিটার মানে কত, 1/10 টু দি পাওয়ার -2 মিটার। মানে যখন তোমার একটা ইনভার্স হিসেবে থাকবে না, সেটা চেষ্টা করবে বাই করে লিখে ফেলতে। তাহলে সেন্টিমিটার ইনভার্স মানে হচ্ছে
1 বাই সেন্টিমিটার, আর 1 বাই সেন্টিমিটার মানে 10⁻² মিটার, আর সেকেন্ড টু দি পাওয়ার -2 যেমন আছে আছে। তাহলে সংখ্যাগুলো কি হলো দেখো, 76 × 13.76 × 13.6 এটা 980 ইন্টু এখানে 10⁻³ ছিল, এখানে 10⁻² ছিল, গুণ করে 10⁻1 হয়ে যাচ্ছে। আর বাকি পড়ে থাকছে কারা, দেখো কেজি, মিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -2, তাকেই পাস্কাল বলে, এসআই এ, এটাই পাস্কাল। তার মানে এত পাস্কাল হয়ে গেল। এবারে এইটাকে তুমি যদি করে নাও দেখবে 1.01325 × 10⁵ পাস্কাল হয়। 1.01325 × 10⁵ পাস্কাল হয়। আর পাস্কাল মানেই হচ্ছে নিউটন মিটার স্কয়ার, মানে এটা পাস্কাল মানেই হচ্ছে তোমার 1.01325 ইন্টু 10⁵ নিউটন মিটার টু দি পাওয়ার -2, মানে 1 পাস্কাল মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে আমি এখানে করেছি দেখো 1000 সেন্টিমিটার কিউব ইন্টু এই অ্যাটমসফিয়ারটা পাস্কালে লিখেছি। আচ্ছা, এবারে এখানে ভলিউমটা তো আমি সেন্টিমিটার কিউবে লিখে ফেলেছি, একটা মিটার কিউবে নিয়ে যেতে হবে। 1000 যেমন আছে আছে, 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার, এবার সেন্টিমিটার কিউব ছিল বলে 10⁻² মিটার তার কিউব হলো, প্লাস এইটা পাস্কাল মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2 যেমন আছে আছে। তাহলে এবারে ইউনিটটা কি হলো দেখো, তাহলে এইটা হচ্ছে 1000, এইটা হচ্ছে তোমার 10⁻⁻6, এটা 10⁵, তা 10⁻−1 হয়ে যাচ্ছে, আর এটা 1.01325 যেমন আছে আছে। তার সঙ্গে দেখো মিটার টু দি পাওয়ার মিটার কিউব, মিটার টু দি পাওয়ার -2 করে মিটার হলো নিউটন যেমন আছে, নিউটন মিটার মানে জুল, মানে দেখো 101,325 জুল হয়ে গেল। তার মানে জুল বাই লিটার অ্যাটমসফিয়ার, এই যে রেশিওটা, এটা হয়েছে 1/101,325। এবারে এখানে খেয়াল করো, এখানে যে জুল বাই লিটার অ্যাটমসফিয়ার সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিলে উত্তরটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেই এই যে ইউনিট কনভার্সন আমি কয়েকটা করলাম, কেমন করে অবলীলায় করতে পারছি বুঝতে পারছো তো? আচ্ছা, এবারে একটা প্রবলেম দেখো দিয়েছি যে ভিসকোসিটি কোফিশিয়েন্ট যেটা, তাহলে এসআই ইউনিট হচ্ছে 45, বা একে পাস্কাল সেকেন্ড বলা হয়, আর সিজিএস ইউনিট হচ্ছে পয়েজ। এবারে 1 পাস্কাল সেকেন্ড মানে কত পয়েজ আমি বের করতে দিয়েছি, একটা প্রবলেম হিসেবে আমি দিয়েছি। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা একটুখানি করার চেষ্টা করি যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, আসলে এইগুলো তোমাদের তো ভিসকোসিটিটা একটু পরের দিকে পড়ানো হবে। তোমরা ওই যে প্রবলেমগুলো আমি করতে দিয়েছিলাম, পার্টিকুলারলি ক্রিটিক্যাল ভেলোসিটি বের করা, তারপরে তোমার স্টোকস ল বের করা, সেখানে কিন্তু ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ইউনিট ডাইমেনশন এগুলো তোমার লেগেছে। ঠিক আছে, তাহলে আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো গল্পটা স্টার্ট হচ্ছে এরকম একটা জায়গা থেকে যে ধরো তুমি একটা সারফেস আছে, এবার তোমার একটা স্ট্রিম লাইন ফোটো মেনটেন হচ্ছে, স্ট্রিম লাইন ফ্লো মেনটেন হচ্ছে। এবারে ধরে না এই হাইটটাকে তুমি এক্স বলো, এক্স ডিস্টেন্সে একটা লিকুইড লেয়ার বা ফ্লুইডের লেয়ার কনসিডার করছে, যার ভেলোসিটি হচ্ছে ভি, আর এক্স প্লাস ডিএক্স লেন্থে তার ভেলোসিটি যদি ভি প্লাস ডিভি হয়, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার ডিবিডিএক্স। আচ্ছা, এবারে এরিয়া অফ কন্ট্যাক্ট যদি contact between two adjacent layers, মানে একটা এক্স হাইটে একটা লেয়ার আর এক্স প্লাস ডিএক্স হাইটে একটা লেয়ার, এই দুটো লেয়ার যদি অ্যাডজাসেন্ট লেয়ার হয়, মানে এক অপরের সঙ্গে লেগে আছে এরকম লেয়ারে হয়, সেইটা যদি তোমার এ ধরে নাও, তাহলে ট্যানজেনশিয়াল ভিসকাস ফোর্স যেটা এফটা হয়ে যায় মাইনাস ইটা এ ডিভি ডিএক্স। এইটাকে বলা হয় নিউটনস ল অফ ভিসকোসিটি।
এখানে নিউটনস ল অফ ভিসকসিটি, আর ইটাটা হচ্ছে এখানে আমার ভিসকসিটি কোএফিসিয়েন্ট। এবার এইখান থেকে তোমার ভিসকসিটি, ইউনিট ডাইমেনশন, হ্যানাতান ইত্যাদিগুলো বেরিয়ে আসে। তাহলে এবারে দেখো, তাহলে এখানে ইটাটাকে তুমি লিখতে পারছো ফোর্সের ম্যাগনিটিউড, মানে এখানে মাইনাস সাইনটাকে রিপ্রেজেন্ট করছে ইটস এ ফ্রিকশনাল ফোর্স, মানে অপোজিং ফোর্স, সেই জন্য তোমার এই মাইনাস সাইনটা আছে। কিন্তু যখন ইউনিট বা ডাইমেনশন ক্যালকুলেট করবে তখন তো সার্টেনলি তোমার আর ওই সাইনটা ইম্পর্টেন্ট নয়। এটাটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ডিভি ইন্টু ডিএক্স, এটা। এবারে এসআই ইউনিট যখন তুমি করছো, দেখো ফোর্সটাকে যদি তুমি নিউটনে বলো, লেন্থটাকে যদি মিটারে বলো, এরিয়াটাকে যদি মিটার স্কোয়ারে বলো, আর ভেলোসিটিটা মিটার পার সেকেন্ড যদি তুমি বলো, তাহলে কি হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, সরি সেকেন্ড। সেকেন্ড এইটাকে আমি বলছি কি না, এই যে নিউটন মিটার টু দি পাওয়ার -2, সেটা তো এসআই ইউনিট অফ প্রেসার, সেটাকে পাস্কাল বলা হচ্ছে, পাস্কাল সেকেন্ড হচ্ছে, এইটাকে বলা হচ্ছে পয়সোল্লি। পয়সোল্লি, পিওআই এসএসইউআই পিওআইএসইউআই এলএলই, পয়সোল্লি। আর যখন সিজিএসএ করছো তুমি, সেটা দেখো, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে হয়ে গেল কত 9 সেন্টিমিটার টু পাওয়ার -2 সেকেন্ড। এইটাকে বলা হচ্ছে পয়েজ, এটার নাম হচ্ছে পয়েজ। এবার আমি বলেছি যে 1 পয়সোল্লিশ মানে কত পয়েজ তোমাকে বের করতে হবে। তাহলে একবার করে ফেলি, তাহলে 1 পয়েজ মানে পাস্কাল সেকেন্ড আর কি। এবার পয়সোল্লিশ মানে পাস্কাল সেকেন্ড, 1 পাস্কাল সেকেন্ড মানে কি হচ্ছে না 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড। আমি এইভাবে লিখছি 1, একবারে করে দিই, নিউটন বাই ডাইন ইন্টু ডাইন, মিটার বাই সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তার পাওয়ার -2 সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1 নিউটন পার, মানে এটা তুমি জানো 1 নিউটন যদি 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়, তাহলে নিউটন বাই ডাইন মানে কত 10 টু দি পাওয়ার 5 হলো, ডাইন হলো। আর মিটার বাই সেন্টিমিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, তার পাওয়ার -2 সেকেন্ড হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 10 হয়ে গেল, মানে এটা 10 টু দি পাওয়ার -4, এখানে 10 আছে, 10 পয়েস হয়ে গেল। বোঝা গেল? পাস্কাল সেকেন্ড, 1 পাস্কাল সেকেন্ড মানে 10 পয়েস কিভাবে হলো? Yes, sir. প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এবারে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে যখন কোনো নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, তখন এরকম ইউনিট বা ফিজিক্সও এবং ইউনিট কনভার্সনে অনেক সময় দরকার পড়বে। মানে ইচ্ছা করে দেখা গেল যে ডেটাগুলো দেওয়া আছে, কিছু ডেটা সিজিএসএ, কিছু ডেটা এসআইএ, তোমাকে একটা থেকে আরেকটা কনভার্সন যেন তুমি ইজিলি করে ফেলতে পারো, এখানে যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, প্রপারলি তুমি করবে। আচ্ছা, এবারে আমি দু একটা স্পেশাল ইউনিট জাস্ট ইন্ট্রোডিউস করবো। স্পেশাল ইউনিটটা ইলেকট্রোস্ট্যাটিক্সের কনটেক্সটে, এটা তোমাদের অনেক জায়গায় খুব কাজে লাগবে। পার্টিকুলারলি দেখবে প্রথমেই হয়তো ফার্স্ট সেমিস্টারেই দেখবে তোমার অ্যাটমিক স্ট্রাকচার থাকবে, বোর্ড থিওরি থাকবে, সেখানে যেমন এই জিনিসগুলো খুব লাগবে বলে আমি এইটা নিয়ে একটুখানি কথাবার্তা বলে। দেখো, তোমার কুলম্বস ল, কুলম্বস ল থেকে দুটো পয়েন্ট, এটা হচ্ছে বেসিক ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে ইলেকট্রোস্ট্যাটিক বেসিক ল, সেটা কিন্তু তোমার কুলম্বস ল। মানে অনেকে গসেস ল বলে, গসেস ল কিন্তু নয়, ইলেকট্রোস্ট্যাটিকের বেসিক ল কিন্তু বা ফান্ডামেন্টাল ল কিন্তু কুলম্বস ল। তা দুটো পয়েন্ট চার্জ দেখাচ্ছে Q1 Q2, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে R, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে Q1 Q2, ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু Q1 Q2, আর ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কোয়ার বা প্রপোর্শনাল টু 1/R স্কোয়ার। তাহলে ফোর্সটা হয়ে গেল K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, হয় K ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা হচ্ছে তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে
এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে আমি বলেছি, সেই কে এর ভ্যালুটা কিন্তু বা এক্সপ্রেশনটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন ধরো প্রথমে সিজিএস ইউনিট সিস্টেমের কথা আমি কথাবার্তা বলি। সিজিএস ইউনিট সিস্টেমে কথাবার্তা বললে যে হোয়ার দ্য চার্জেস আর প্লেসড ইন মিডিয়াম, মানে চার্জগুলো যদি একটা পার্টিকুলার মিডিয়ামে রাখা থাকে তাহলে ফোর্সটাকে লিখতে হয়, মানে কে তখন 1/d হয়ে যায়। ফোর্সটা হয় যে 1/d Q1 Q2/r²। ডি হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ডিটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। আর when the charges are placed in vacuum তখন ফোর্সটা হয় Q1 Q2/r²। এই ডিটা থাকে না, তার মানে ডিটা থাকে না মানে ডিটা বেসিক্যালি 1 তোমার। আচ্ছা, এবার এই যে দুটো ইকুয়েশন থেকে যদি তুমি F0/Fটাকে ক্যালকুলেট করো, মানে ভ্যাকুয়ামে দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করছে আর মিডিয়ামে যে দুটো চার্জের মধ্যে ফোর্সটা কাজ করছে, এর যে রেশিওটা F0/Fটা দেখো এই দুটো ইকুয়েশন থেকে পরিষ্কার ডি বেরোচ্ছে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা দেখো দুটো ফোর্সের রেশিও বেরোচ্ছে, যে দুটো চার্জ রাখা আছে তাদের মধ্যে সেপারেশনটা তুমি ফিক্স করে দিয়েছো, তারা যদি একটা মিডিয়ামে থাকে, সরি ভ্যাকুয়ামে থাকে, যা ফোর্স হবে মিডিয়ামে থাকলে সেই ফোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কতটা চেঞ্জ হলে যে রেশিওটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং যেটা সমজাতি দুটো রাশির মধ্যে কিন্তু রেশিও, সেখানে একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। আর ভ্যাকুয়ামে সাডেনলি দেখো ডিটা এখানে নাই, মানে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমার 1 বেরিয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে যদি তোমার এটাই তুমি এসআই ইউনিটে করতে, এসআই ইউনিটে করলে দেখো ফর্মুলাটা কিরকম ভাবে পাল্টাচ্ছে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখন 1/4πε হয়ে গেল। আগে যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সিম্পলি ডি ছিল, 1/d ছিল, এখন কিন্তু এটা তোমার4πε হয়ে যাচ্ছে। তাহলে ফোর্সটা কত হচ্ছে, Q1 Q2/4πε r²। এই এপসাইলনটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, সরি অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আর এটাই যখন তোমার ভ্যাকুয়ামের মধ্যে থাকবে তখন এপসাইলনের বদলে তোমাকে ε0 লিখতে হবে। তখন ফোর্সটা F0টা সেটা হয়ে গেল Q1 Q2/4πε0 r²। এখানে ε0টা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। আচ্ছা, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম এটা একটা কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 8.854187 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন মিটার⁻²। আমি ইউনিটগুলো একটু পরে আসছি। তাহলে এবারে দেখো এইখানে যখন তুমি F0/Fটাকে করছো তখন হচ্ছে ε/ε r হয়ে যায়, ε/ε0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ε/r, সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। দিস ইজ দ্য ইউনিটলেস অর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবং পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই রিলেটিভ পারমিটিভিটি এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তারা এক্স্যাক্টলি একই কোয়ান্টিটি, মানে যেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। ঠিক আছে, তাহলে এই যে আমি কুলম্বস লটাকে আমি সিজিএস এ লিখলাম, মিডিয়ামে থাকলে কি হবে, ভ্যাকুয়ামে থাকলে কি হবে, আর এসআই কে লিখলাম মিডিয়ামে থাকলে কি হবে, ভ্যাকুয়ামে থাকলে কি হবে। আর এখানে একটা কিন্তু বলি যে সেম চার্জ যদি হতো, সেম মানে সিমিলার চার্জ, আর দুটোই পজিটিভ বা দুটো নেগেটিভ, যদি তারা একটা রিপেল করে, সিমিলার চার্জেস রিপেল ইচ আদার, এটা জানো তোমরা, তো লিখে দিই একটুখানি। সিমিলার চার্জে রিপেল ইচ আদার, আর অপোজিট চার্জেস attract each other. আচ্ছা, এবারে দেখো ইউনিটের ক্ষেত্রে আমি এই দুটো ল প্রথমে বলে দিলাম, এই ল সম্বন্ধে লোকের একটু ধারণা কম থাকে বলে আমি একটুখানি বলে দিলাম। এবারে দেখো সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট যখন যাচ্ছে ফোর্সটাকে লিখতে হবে ডাইনে, দুটো চার্জের মধ্যে সেপারেশনটাকে লিখতে হবে সেন্টিমিটার, এবং চার্জটাকে লিখতে হবে ইএসইতে। তাহলে এবার ভ্যাকুয়ামে যখন F0 সমান Q1 Q2/r² করলে, বা কোনো একটা মিডিয়ামে F যখন Q1 Q2/dr² করলে, দেখো ডি তো ইউনিটলেস কোয়ান্টিটি, তার মানে পরিষ্কার ডাইনটা হয়ে যাচ্ছে
ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার -2। তাহলে যেটাই 9 সেটাই হচ্ছে ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2। আর যখন এসআই এ তুমি চলে যাবে তখন ফোর্সটাকে লিখতে হবে নিউটনে, চার্জটাকে লিখতে হবে কুলম্বে, আর ডিস্টেন্সটা হচ্ছে মিটারে। তাহলে এবারে এফ যখন তুমি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার লিখছো, সেখানে 4 পাই এপসাইলন এদিকে নিয়ে চলে এসো, তাহলে কি হচ্ছে Q1 Q2 বাই এফ আর স্কোয়ার হলো। তাহলে পরিষ্কার এখান থেকে দেখো যে এপসাইলনের একটা ইউনিট তোমাকে ঠিক করতে হচ্ছে, তবে দুদিকটা কনসিস্টেন্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে চার্জের স্কোয়ার কুলম স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার, অর্থাৎ কুলম স্কোয়ার নিউটন বাই মিটার টু দি পাওয়ার -2। আর এবারে যখন তোমার হবে, মানে যখন তোমার ভ্যাকুয়াম হবে, ওই একই রকম করে ওই এটা এপসাইলনের বদলে এপসাইলন 0 হয়ে যাবে। তার ভ্যালুটা এই যে লিখে দিয়েছিলাম, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ইউনিটটা ইম্পর্টেন্ট, কুলম স্কোয়ার নিউটন বাই মিটার টু দি পাওয়ার -2। তাহলে এই যে যখন সিজিএসটাকে এসআই, মানে এটা করা হয় কি, আগে যে সমস্ত বইপত্রগুলো আছে সেখানে দেখবে বোর্ড থিওরি রিলেটেড সব কিছু সিজিএসে করা আছে, সেখানে ডেটাগুলো সব সিজিএসে বসাতে হবে। এখন সব এসআই এ করা হচ্ছে। এবারে সিজিএস থেকে এসআই এ যে যাওয়াটা, সেই যাওয়াটা কিন্তু তার যে ইউনিট কনভার্সনগুলো তোমার মাথায় রাখতে হবে। ইউনিট কনভার্সনগুলো কিন্তু এইরকম ভাবে তোমায় করতে হচ্ছে। আর এবারে চলে আসে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা অনেক রকম ভাবে ডিফাইন করা যায়, এখানে জাস্ট এইভাবে ডিফাইন করো, সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। ফোর্স পার ইউনিট চার্জ হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। এবার ফোর্স যদি ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার -2 হয়, তাকে তুমি চার্জ দিয়ে ভাগ করে দিলে ইএসইউ সেন্টিমিটার টু পাওয়ার -2 হলো, বা ডাইন ইএসইউ ইনভার্স হয়ে গেল। আর এসআই এ করলে নিউটন কুলম ইনভার্স বা ভোল্ট মিটার ইনভার্স এবার তুমি লিখতে পারছো। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা এই ভোল্ট মিটার ইনভার্সটা কি করে আসছে আমি তোমাকে একটু পরে বলে দিচ্ছি। আর এই জাস্ট এখানেই তোমার পরিষ্কার হয়ে যাবে যে এনার্জিটা হচ্ছে জুলকে সবসময় কুলম ইন্টু ভোল্ট হয়। নিউটন ইন্টু মিটার যখন তুমি করবে, জুল তো নিউটন মিটার, সেটা কুলম ইন্টু ভোল্ট হলো। নিউটন কুলম ইনভার্স মানে দেখো ভোল্ট মিটার ইনভার্স। সেখানে নিউটন কুলম ইনভার্স যেমন করে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হয়, তেমন ভোল্ট মিটার ইনভার্স সেটাও তোমার ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হয়। আবার ইলেকট্রিক পোটেনশিয়ালটা যেটা করা হয় সেটা হচ্ছে ওয়ার্ক পার ইউনিট চার্জ। তার মানে হচ্ছে ওয়ার্কের ইউনিট যদি জুল হয়, চার্জ যদি কুলম হয়, তাহলে এসআই ক্ষেত্রে জুল পার কুলম। এবার জুল যদি কুলম ইন্টু ভোল্ট হচ্ছে, তাহলে কুলম ইন্টু ভোল্ট, কিন্তু কুলম ইনভার্স করলে কুলম ইনভার্স কেটে গিয়ে তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ইউনিট হয়ে যাচ্ছে তোমার ভোল্ট। আর সিজিএসে যদি করো, সেটা হচ্ছে এনার্জিটা হচ্ছে আর্গ, তাকে ভাগ করতে হবে ইএসইউ দিয়ে। আর্গ মানে ডাইন সেন্টিমিটার, আর্গ মানে ডাইনের সঙ্গে সেন্টিমিটার গুণ করতে হবে কিন্তু ইএসইউ ইনভার্স। তাহলে এবার ডাইন মানে কত, আবার ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2, তার সঙ্গে সেন্টিমিটার ইএসইউ টু দি পাওয়ার -1 হয়ে গেছে। এটা হয়ে যাচ্ছে ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এটা আচ্ছা, এইখানে দু একটা কথাবার্তা একটুখানি বলে নিই, এইখানটা একটা পেজ আমি জুড়ে দিয়ে। দেখো ইলেকট্রোস্ট্যাটিকে যে ধরনের ইউনিটগুলো ব্যবহার করা হয়, এগুলো আমি ব্যবহার করলাম। এইখান থেকে আমি দু একটা জিনিস একটুখানি বলে নিই। এক মিনিট। দেখো একটা ইম্পর্টেন্ট রিলেশন তুমি মনে রাখবে, রিলেশন এই ইলেকট্রিক ফিল্ডটা সবসময় -dφdr, মানে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। মানে এটা মানে তুমি মানে শুধু আর এর ফাংশন হলে এইরকম ভাবে লিখবে, অথবা তুমি লিখতে পারো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার মাইনাস নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়, মানে এটা হচ্ছে সেটা কি না ইলেকট্রিক ফিল্ড। সেইখান থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং তোমার যেটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল, এদের মধ্যে রিলেশনটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে গেছে, ইউনিট কনভার্সনটা সেই মতো করে ফেলতে পারবে। ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। এই একটা ইম্পর্টেন্ট রিলেশন কিন্তু তুমি মনে রাখবে। আচ্ছা, সেকেন্ড একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখো, এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট,
ডি, অথবা রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর। এটা কিভাবে তুমি ডিফাইন করছো? এটা হচ্ছে ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস Q1 and Q2 separated, Q1 Q2 placed in vacuum, and separated by a distance r divided by force between two point charges Q1 and Q2। এটা কোথায় থাকবে না placed in a medium and separated by a distance r। মানে একই চার্জ একই সেপারেশন, শুধু ভ্যাকুয়ামে রেখেছো নাকি তুমি একটা মিডিয়ামে রেখেছো, সেইটাকে তুমি ওই F0/F এইরকম ভাবে লিখে তুমি বলবে। আচ্ছা, এবারে দেখো, এবারে একটা পরীক্ষা যদি একটা কোশ্চেন দিয়ে দেয়, একটা প্রবলেম, বলা হলো যে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড dielectric constant of water is 78। এখান থেকে বললাম explain the statement। বলো তো এটা কিভাবে তুমি এক্সপ্লেন করবে, মানে এটার স্টেটমেন্টটা কিভাবে এক্সপ্লেন করবে বলো। যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 78 বলা হলো, এটা তুমি কি করে এক্সপ্লেন করবে বলো। কে বলবে বলো? অনুক্ষা বলো। হ্যালো, হ্যাঁ বলো। তার মানে ইন জেনারেল যে ফোর্স হয় তার থেকে বেশি 78 টাইম ফোর্স থাকলে তাহলে সেটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা মিডিয়ামটা। না, একটু গুছিয়ে বলো ঠিক করে। আর একটু গুছিয়ে বলো। মানে যেটা হচ্ছে কি, দুটো চার্জ আছে, তাদেরকে তুমি ভ্যাকিউমে রেখেছো, তাহলে ভ্যাকিউমে রাখলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, জলের মধ্যে রাখলে ফোর্সটা 78 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 78 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এই যে F0/F, তার মানে তুমি যদি ভ্যাকিউমে রাখো তাদের মধ্যে যে ফোর্সটা, জলের মধ্যে রাখলে ফোর্সটা 78 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হ্যাঁ, মানে ভ্যাকুয়ামের 78 টাইমস বেশি হচ্ছে। বেশি নয়, কম। ভ্যাকুয়ামের ও হ্যাঁ, সরি, কম। দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরো তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করতে বলা হয়, এরকম একটা প্রবলেম করছে, এ ধরনের প্রবলেম তুমি পড়ো যে সোডিয়াম ক্লোরাইড হ্যাজ ভেরি হাই ল্যাটিস এনার্জি, but
it easily dissociates in aqueous medium. তাহলে তোকে এক্সপ্লেন করতে বললাম। আচ্ছা, এটা সম্বন্ধে কিছু বলতে পারবে যে সোডিয়াম ক্লোরাইড তার ল্যাটিস এনার্জি তো খুব হাই, আয়নিক কম্পাউন্ড সেটা, কিন্তু জলে যদি তুমি দাও সেক্ষেত্রে খুব ইজিলি ডিসোসিয়েট করে যায়, ডিসোসিয়েট করে Na+ এবং Cl- তৈরি করে। কেন বলো তো দেখি, অঙ্কন বলো। যখন ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে চলে আসে তখন তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যায়। এক্স্যাক্টলি। দেখো, যখন সোডিয়াম ক্লোরাইড এমনি তুমি রাখছো, তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, জলের মধ্যে যখন আনছো, এই ভেতরে যখনই একটু জল ঢুকে যাচ্ছে, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা থেকে 78/1 হয়ে যাচ্ছে। তাদের পক্ষে সরে যাওয়াটা খুব সহজ। এটাই এনার্জির টার্মসে বলে যে ল্যাটিস এনার্জির থেকে সলভেশন এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে। মেকানিজমটা বেসিক্যালি কিন্তু ভেতরে যখন কোনো ডাইরেক্টিক মিডিয়াম ঢুকে গেল, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা কমে গেল। ঠিক আছে, তো সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রিলেটেড এই ব্যাপারগুলো কিন্তু তুমি একটুখানি ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সের আর একটা ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল প্যারামিটার, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট পরে ডিটেলে অনেক কিছু আলোচনা করা হবে। ডাইপোল মোমেন্টটা বেসিক্যালি হচ্ছে তোমার চার্জ ইন্টু ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট। মানে এরকম একটা সিচুয়েশন ধরো, তোমাকে ধরো HCl কোন একটা মলিকুল তুমি কনসিডার করেছো, এবারে এরা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবারে ইনিশিয়ালি এরকম ভাবা হতো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডে এ একটা ইলেকট্রন দেবে, এ একটা ইলেকট্রন দেবে, ইলেকট্রনটা দুজন ইকুয়ালি ব্যবহার করবে। কিন্তু যদি হেটেরোনিউক্লিয়ার মলিকুল হয়, তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার জন্য দেখা যাচ্ছে ক্লোরিন তার নিজের দিকে ইলেকট্রনটা বেশ কিছুটা টেনে নিচ্ছে, মানে ক্লোরিন তার নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে, টেনে নেওয়ার জন্য একটা চার্জ সেপারেশন তৈরি হচ্ছে। তাহলে এই যে মলিকুলটা ডাইপোল মোমেন্টটা, সেটা হচ্ছে তোমার তার চার্জ এবং ডিস্টেন্সের গুণফল। মানে যে কোনো একটা চার্জ নিলে এবং ডিস্টেন্স, এদের মধ্যে ডিস্টেন্সটা তুমি গুণ করলে, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার ডাইপোল মোমেন্টটা। ডাইপোল মোমেন্টের সিজিএস ইউনিট সার্টেনলি চার্জ যদি ইএসইউ হয়, ডিস্টেন্স যদি সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটার হবে, আর এসএ ইউনিট কুলম মিটার হবে। আর এবারে মলিকুলার ডাইপোল মোমেন্ট যখন তুমি ক্যালকুলেট করবে, তখন দেখবে চার্জ সেপারেশনটা একটা ইলেকট্রনিক চার্জের একটা ফ্র্যাকশন হয়। তাহলে ইলেকট্রনিক চার্জ হচ্ছে তোমার 4.8 × 10 ইএসইউ, অর্থাৎ চার্জটা 10⁻10 ইএসইউ এই অর্ডারের হবে। আর তাদের মধ্যে সেপারেশনটা অ্যাংস্ট্রম অর্ডারের, অর্থাৎ 10⁻8 সেন্টিমিটার এরকম অর্ডারের হবে। অর্থাৎ মলিকুলার ডাইপোল মোমেন্ট যখন তুমি ক্যালকুলেট করবে, দিস ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। 10⁻18 ইএসইউ সেন্টিমিটারকে বলা হয়েছে 1 ডিবাই, একে ক্যাপিটাল ডি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, এবং ডাইপোল মোমেন্টের সিজিএস এসআই ইউনিট তুমি বুঝলে। ডাইপোল মোমেন্ট, মলিকুলার ডাইপোল মোমেন্ট, তার ইউনিটে যে ডিবাই, সেই 1 ডিবাই মানে 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, সেটা তুমি বুঝতে পারলে। আচ্ছা, তোমাকে এখানে একটা প্রবলেম দিই, এটা তুমি বাড়িতে করো। প্রবলেম যে 1 ডিবাই মানে কত কুলম মিটার। ঠিক আছে, এটা তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম যে 1 ডিবাই মানে কত ইএসইউ সেন্টিমিটার হলো। 1 ডিবাইকে তুমি সিজিএস ইউনিটে তুমি দেখাতে পারলে, 1 ডিবাই মানে কত কুলম মিটার, এটা তোমাকে জাস্ট বের করতে বলছি। ঠিক আছে, এটা বাড়িতে করবে। আচ্ছা, এবারে চলে এসো পোলারাইজিবিলিটি। আচ্ছা, পোলারাইজিবিলিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। পোলারাইজিবিলিটিটা তোমরা যেটা পড়েছো সেটা খুব কোয়ালিটেটিভলি। পোলারাইজিবিলিটি নামটা শুনেছো তো, নাকি শোনোনি? হ্যাঁ স্যার। বলো তো পোলারাইজিবিলিটি কি, তোমরা কি শুনেছো? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিবিলিটি কোথায় শুনেছো, কিভাবে শুনেছো বলো? ওই আয়নিক মলিকিউল যখন একদম হাইড্রেশন এনার্জি, পোলারাইজেবিলিটি, পোলারাইজিং পাওয়ার। হ্যাঁ বলো। একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন। হ্যাঁ, বুঝতে পেরেছি, ফ্যাজান্স রুল, তাই তো? হ্যাঁ, তাহলে আয়নিক ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা হবে সেই কনটেক্সটে কি বলা হচ্ছে, ধরো একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে। এমনি আইসোলেটেড ক্যাটায়ন স্ফেরিক্যালি সিমেট্রি, আইসোলেটেড অ্যানায়ন স্ফেরিক্যালি সিমেট্রি, এবং আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে তাই হয়। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্যাটায়নের একটা ক্ষমতা আছে যে কি করছে, যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। এই যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা এই যে ডিফর্ম হয়ে গেল,
সেই অ্যানায়নের সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি, আর ক্যাটায়নে ইলেকট্রন কার্ডকে ডিফর্ম করে যাওয়ার যে ক্ষমতাটা তাকে বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। কিন্তু পুরো ব্যাপারটা দেখো কোয়ালিটেটিভ, মানে এখানে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে কোয়ালিটেটিভ, কিন্তু আমাকে দেখতে হবে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভলি পোলারাইজেবিলিটি এইরকম ভাবে ডিফাইন করা হয় যে তোমার ধরো কোন একটা ধরো না নন পোলার মলিকুল আছে, নন পোলার মলিকুলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। মানে এখানে এই যে পোলার মলিকুল নন পোলার মলিকুল, মানে যদি এমন হয় যে এই মিউটা যদি এমন হয় যে ইফ মিউ ইকুয়াল টু 0 তাহলে মলিকুলটা নন পোলার, আর মিউ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে তোমার পোলার মলিকুল। হ্যাঁ, ধরো না একটা মলিকুল হচ্ছে নন পোলার, তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, ঠিক আছে। এবারে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই তখনই যখন সেটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে নেই, কিন্তু বাইরে থেকে যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে কি তার একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যায়, তাকে বলে ইনডিউস ডাইপোল মোমেন্ট। এই ইনডিউস ডাইপোল মোমেন্টে দেখতে পাওয়া যায় যে স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। দ্য স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কিন্তু প্রপোর্শনাল হয়, দেয়ার মাস্ট বি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে তোমার পোলারাইজেবিলিটি। তাহলে যেটা হচ্ছে যে এই যে ইনডিউস ডাইপোল মোমেন্ট আলফা ইন্টু ই হলো, এই আলফাটা হচ্ছে পোলারাইজেবিলিটি। হ্যাঁ, তাহলে এবারে তুমি দেখো এখানে মিউ ইনডিউস টু ইনডিউস ডাইপোল, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা স্ট্রেংথ অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে তুমি পোলারাইজেবিলিটি ইউনিটটা করে ফেলতে পারবে, সেটা হচ্ছে ইনডিউস ডাইপোল মোমেন্ট বাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা ডিফাইন করবে তুমি এইরকম ভাবে, ইট ইজ দ্য ইনডিউস ডাইপোল মোমেন্ট প্রডিউসড পার ইউনিট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ড যদি 1 হয়ে যেত, যেটা ইনডিউস ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি। সেই জন্য তুমি এইভাবে ডিফাইন করতে পারো যে পোলারাইজেবিলিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য induced dipole moment produced per unit external electric field। আচ্ছা, এবার যখন ইউনিটে আসবে দেখো, যদি আলফা ইউনিট করো, ইনডিউস ডাইপোল মোমেন্ট মানে বেসিক্যালি ডাইপোল মোমেন্টের ইউনিট আর ইনডিউস ডাইপোল মোমেন্টের ইউনিট সমান, এটা ইএসইউ সেন্টিমিটার। আর তাকে তুমি ভাগ করছো ইলেকট্রিক ফিল্ড দিয়ে। ইলেকট্রিক ফিল্ড মানে কি ফোর্স পার ইউনিট চার্জ, অর্থাৎ ইএসইউ সেন্টিমিটার টু পাওয়ার -2। এটা আমি অলরেডি করে গেছি। দেখো ইএসইউ কেটে গিয়ে সেন্টিমিটার কিউব হলো। তার মানে দেখো পোলারাইজেবিলিটি ইউনিট আর ভলিউমের ইউনিট তোমার সিজিএস এক্স্যাক্টলি একই। এসআই এ যদি করতে হয় তাহলে আলফা বাই 4 পাই এপসাইলন করো, সেটা তোমার মিটার কিউব হয়ে যাবে। আলফা বাই 4 পাই এপসাইলন যদি করো তাহলে দেখো এটা হচ্ছে 4 পাই এপসাইলনটা হচ্ছে তার ইউনিট, 4 পাই এর কোনো ইউনিট নাই। এপসাইলনের ইউনিট মানে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, তার ইউনিট কুলম্ব স্কয়ার নিউটন বাই মিটার কিউব আর -2। আর আলফাটা হচ্ছে তোমার ইনডিউসড ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড, ইনডিউসড ডাইপোল মোমেন্ট যে কুলম্ব মিটার। আর এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, অর্থাৎ নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1। তা দেখো সব কেটে কুটে গিয়ে আলটিমেটলি হয়ে যাচ্ছে মিটার কিউব। তাহলে দেখো মজা হচ্ছে যে সিজিএস এ ডিরেক্টলি যে পোলারাইজেবিলিটি তার ইউনিটটাই হচ্ছে ভলিউমের ইউনিট, কিন্তু এসআই এ ডিরেক্টলি পোলারাইজেবিলিটি ইউনিটটা ভলিউমের ইউনিট নয়, কিন্তু পোলারাইজেবিলিটি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এর ইউনিটটা হচ্ছে তোমার ভলিউমের ইউনিট। মানে যেটা সিজিএস থেকে যখন এসআই কে যাবে আলফাটা বেসিক্যালি রিপ্লেস হয়ে যায় আলফা বাই 4 পাই এপসাইলন দিয়ে। তো সিজিএস থেকে এসআই গেলে ফোর্সটা রিপ্রেজেন্ট হয়ে মানে Q1 Q2 বাই আর স্কোয়ারটা রিপ্লেস হয়ে যায় Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার দিয়ে। ঠিক একই রকম ভাবে পোলারাইজেবিলিটির ক্ষেত্রেও হয়। তা দেখো তার ডাইপোল মোমেন্ট আর পোলারাইজেবিলিটি দুটো ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের ইউনিট, তাদের সিজিএস এসআই ইউনিট, এগুলো তোমার কাছে পরিষ্কার হলো, ঠিক আছে? বুঝছে? আজ এবারে যেটা দিয়ে আমি বলছিলাম যে তোমার অনেক বইয়ে পুরোনো বইগুলো পার্টিকুলারলি দেখবে বোর্ড থিওরিতে যে সমস্ত এনার্জি এক্সপ্রেশন বের করে দেওয়া আছে সবটা সিজিএস এ, আর এখন তোমাকে করতে বলে এসআই এ। তার জন্য ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। দেখো সিজিএস এ যেখানে ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার মানে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এসআই এ সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। তার মানে পরিষ্কার দেখো জেড স্কোয়ার বাই আর স্কোয়ারটা সিজিএস এ ছিল, এসআই এ হয়ে গেল জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। তার মানে সিজিএস এ যেখানে জেড স্কোয়ার থাকবে সেটাকে তোমাকে রিপ্লেস করে দিতে হবে কি দিয়ে? জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে। সিজিএস এ জেড স্কোয়ার পেলেই হচ্ছে তুমি সেটাকে রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে, তাহলে তুমি সিজিএস থেকে এসআই এর রেজাল্টটা পেয়ে যাবে। যেমন ধরো এনার্জির এক্সপ্রেশন যদি তুমি সিজিএস এ হয়, তোমার মনে আছে কিনা দেখো, এটা -2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার টি টু পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবং এটাই যখন তুমি এসআই কে যাবে তাহলে জেড স্কোয়ার টি টু পাওয়ার 4 মানে কি জেড স্কোয়ার তার স্কোয়ার। তাহলে সিজিএস এ জেড স্কোয়ারটা তুমি রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে। আমি করে দিলাম।
করে দিলে দেখো বেরোচ্ছে মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, সেটাই কিন্তু তোমার এনার্জির এসআই ইউনিট। তাহলে সিজিএস এর যদি রেজাল্টটা জানা থাকে, তাহলে এসআই কে দেখো এইরকম করে কিছুই করতে হবে, তোমাকে প্রথম থেকে ডেরিভেশন কিচ্ছু করার দরকার নেই। তুমি যেটা করবে যে সিজিএস এ যেখানে জেড স্কোয়ার ছিল সেটাকে তুমি রিপ্লেস করে দেবে জেড স্কোয়ার বাই 4 এপসাইলন 0 দিলে, তাহলেই তোমার কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে। এবার আমি হোমওয়ার্ক দিলাম, এবার আমি যখন এনার্জির এক্সপ্রেশনটা সিজিএস থেকে এসআই এ নিয়ে গেলাম, তেমন যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা হচ্ছে তুমি রেডিয়াস এবং ভেলোসিটি, এই তো এক্সপ্রেশনগুলো ইম্পর্টেন্ট, যে রেডিয়াসের এক্সপ্রেশনটা, হ্যাঁ, যেটা তোমার সিজিএস এ ছিল সেইটা তুমি এই রেডিয়াসের এক্সপ্রেশনটা এসআই এ নিয়ে যাবে। তোমার কোনটা মুখস্থ আছে? এসআইটা মুখস্থ আছে না সিজিএসটা মুখস্থ আছে? মুখস্থ আছে একটাও? কি গো, হ্যাঁ, মানে যেটা মুখস্থ থাকবে তার উল্টোটা করবে আর কি, মানে এটা কিন্তু তোমার মনে হয় যে তোমার এসআই এ মুখস্থ সিজিএস এ নিয়ে আসবে, হ্যাঁ, তাহলে বই থেকে এক্সপ্রেশনটা দেখে নেবে, দেখে নিয়ে পড়ে নেবে। আচ্ছা, এবারে নেক্সট দেখো যেটা আমরা আলোচনা করছি সেটা অ্যাটমিক ইউনিটস। অ্যাটমিক ইউনিটসটা হচ্ছে যে মানে কিছু কিছু ইউনিট সেটা তোমার এই অ্যাটমিক ফিজিক্সে বা স্পেকট্রোস্কোপি দারুণভাবে ব্যবহৃত হয়, মানে স্ট্যান্ডার্ড ইউনিটস ইউজ ফ্রিকোয়েন্টলি ইন অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার অ্যান্ড স্পেকট্রোস্কোপি, সেগুলো বলে অ্যাটমিক ইউনিটস। যেমন ধরো 1 অ্যাটমিক ইউনিটস অফ মাস মানে হচ্ছে ইলেকট্রনের মাস, যেটা এমই, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, বা 1 অ্যাটমিক ইউনিট অফ লেন্থ যদি তুমি, সেটা হচ্ছে বোর রেডিয়াস। 1 অ্যাটমিক ইউনিট অফ লেন্থ হচ্ছে A0, যেটা বেসিক্যালি বোর রেডিয়াস, যার ভ্যালুটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। 1 অ্যাটমিক ইউনিট অফ চার্জ হচ্ছে ইলেকট্রনিক চার্জ, যার ভ্যালুটা হচ্ছে 1.602 × 10⁻19 কুলম, বা এসআই বা সিজিএস এ করলে 4.8 × 10⁻10 এসি। 1 অ্যাটমিক ইউনিট অফ এনার্জি সেটা হচ্ছে E²/A0, এই E²/A0টা হয় 27.2 ইলেকট্রন ভোল্ট হয়, তাকে বলে 1 হার্ট ট্রিও বলা হয় অনেক সময়। এটা মনে রাখার সুবিধা হচ্ছে হাইড্রোজেনের যে আয়নাইজেশন এনার্জি তার ঠিক ডাবল হয়, হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি 13.6 ইলেকট্রন ভোল্ট হয়, তার ডাবল, সেটা হচ্ছে 1 অ্যাটমিক ইউনিট অফ এনার্জি, তাকে 1 হার্ট ট্রি বলা হয়। আচ্ছা, 1 অ্যাটমিক ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউনিটটা হচ্ছে h× ইউনিটে তোমাকে এক্সপ্রেস করতে হয়, হ্যাঁ, এই h× ইউনিটের ক্ষেত্রে h/2π, যেটা অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে 1.054 × 10⁻34 জুল সেকেন্ড। এটাকে অনেক সময় বলা হয় ডিরাক কনস্ট্যান্ট। এই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ডিরাক কনস্ট্যান্ট। আর 1 অ্যাটমিক ইউনিট অফ টাইম যখন তুমি ক্যালকুলেট করবে, এটা কিছুই না, এটা হচ্ছে h× কে তোমার ওই এনার্জি দিয়ে ভাগ করে দিতে হয়, মানে হার্ট ট্রিতে যে এনার্জিটা হয়, হ্যাঁ, সেটাতে ভাগ করতে হয়। মানে তুমি এবার এটা বাড়িতে করে দেখে নেবে যে h×টা হচ্ছে 1.054 × 10⁻34 জুল সেকেন্ড, তাকে তুমি ভাগ করছো কত দিয়ে, তোমার 1 হার্ট ট্রি দিয়ে, এই যে 27.2 ইলেকট্রন ভোল্ট, আর 1 ইলেকট্রন ভোল্ট মানে তুমি জানো 1.602 × 10⁻19 জুল করবে, করে তুমি 1 অ্যাটমিক ইউনিট অফ টাইম সেটা তুমি পেয়ে যাবে। দেখো এইগুলো যেগুলো ব্যবহার করা হলো সেগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাটমিক ফিজিক্স বা স্পেকট্রোস্কোপিতে ভীষণ লাগে আর কি। ঠিক আছে, এইটা বোঝা গেল। এখানে দেখো এই যে এই অ্যাটমিক, এখানে এইটা বলে দেওয়া হয়েছে যে তোমার আমি যেটা বললাম যে অ্যাটমিক ইউনিট অফ এনার্জি সেটা 2 × আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, সেটাকে বলে দেওয়া হচ্ছে। দেখো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয় যে সিজিএসে করলে কাইনেটিক এনার্জি হচ্ছে প্লাস Z²/2r, আর পরে হচ্ছে যে মাইনাস Z²/r, সেখানে টোটাল এনার্জি হয় মাইনাস Z²/2r। আর আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, 2 × আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন হচ্ছে 27.2 ইলেকট্রন ভোল্ট, সেটা 1 হার্ট ট্রি, এটা 1 অ্যাটমিক ইউনিট অফ এনার্জি। দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন সেটা হচ্ছে E²/2A0 হয়, 13.6 A0, সেখানে E²/A0 যেটা 2 × 13.6 A0, সেটা 27.2 ইলেকট্রন ভোল্ট হয়, সেটাই 1 অ্যাটমিক ইউনিট অফ এনার্জি। তাহলে অন্যভাবে বলতে গেলে হাইড্রোজেনের যে আয়নাইজেশন এনার্জিটা, সেইটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা হাফ অ্যাটমিক ইউনিট বা হাফ হার্ট ট্রি হয়, এটা ঠিক আছে, এটা মানায় হয়।
আচ্ছা এইটা একটুখানি মানে বলে দিই, এটা খুব কাজে লাগবে। 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.602 10⁻⁻19 জুল। এটা অনেক সময় পরে অ্যাটমিক ফিজিক্সে কোনো কিছু একটা ক্যালকুলেট করতে বলেছে, হয়তো এনার্জিটা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, সেটা থেকে তোমার জুলে কনভার্ট করেন ভাইস ভার্সা, এটা কিন্তু তোমাকে অনেক সময় করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো, এবারে এই যে ইউনিট ডাইমেনশনগুলো তুমি শিখলে, এইগুলো কেন আমি শিখলাম, কারণ কারণ নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে তোমার সব জায়গায় তোমাকে মানে যে কোনো ইকুয়েশন, যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের ইন্টাররিলেশনস হচ্ছে তোমার বিভিন্ন লগুলো, সেখানে নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে তোমার শুধুমাত্র নাম্বারটা ঠিকঠাক করলেই হবে না, ইউনিটগুলো তোমার কিন্তু প্রপারলি ব্যবহার করতে হবে। তাহলে নিউমেরিক্যাল প্রবলেম যখন করবে তার সিস্টেমটা দেখো। ধরো তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, বললাম সিম্পল প্রবলেম, ফাইন্ড দ্য ভলিউম অফ 5 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট এ টেম্পারেচার 298 কেলভিন অ্যান্ড প্রেসার 3 অ্যাটমসফিয়ার। একদম সব বলে দেওয়া আছে, ফাইন্ড দ্য ভলিউম অফ 5 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট এ টেম্পারেচার 298 কেলভিন অ্যান্ড প্রেসার 3 অ্যাটমসফিয়ার। তার ওয়ার্কিং ইকুয়েশনটা কি? ভি ইকুয়াল টু nRT/P। এবারে ভি যখন বের করবে তখন কিন্তু এই যে এন বা আর বা টি বা পি বসাবে, এইগুলোকে সার্টেনলি উইথ ইউনিট বসাবে। তাহলে এন এর জায়গায় বসাতে তুমি 5 মোল বলে দেওয়া আছে, আটটা সেটা হচ্ছে আমি এই ইউনিটটাকে বসাচ্ছি, মানে মানে 8টা মিনিট নয় পরে বসাচ্ছি, টেম্পারেচারটা 298 কেলভিন আর প্রেসারটা 3 অ্যাটমসফিয়ার। এবারে দেখো যদি প্রেসারটা অ্যাটমসফিয়ারে আছে, যখনই প্রেসার তুমি অ্যাটমসফিয়ারে পাবে তখন 8টাকে লিটার অ্যাটমসফিয়ারে বসানোর চেষ্টা করবে। তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এবারে দেখো কি সুন্দর করে মোল ইনভার্স কেটে গেল, কেলভিন ইনভার্স কেটে গেল, অ্যাটমসফিয়ার কেটে গিয়ে শুধুমাত্র লিটারটা পড়ে রইল। তাহলে দেখো অ্যান্সারটা যেমন নাম্বারটা যেমন ভাবে সুন্দর করে ক্যালকুলেটেড হয়ে যাবে, তেমন ধরো ইউনিটটাও কিন্তু সেই সুন্দরভাবে ক্যালকুলেটেড হয়ে গেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ধরো আরেকটা প্রবলেম বলা হচ্ছে, ফাইন্ড দ্য এনার্জি অফ ফোটন হ্যাভিং ওয়েভ নাম্বার 1000 সেন্টিমিটার ইনভার্স। তোমাকে একটা ফোটন বলে দেওয়া হয়েছে, যার এটা বলে দেওয়া আছে, তোমার ওয়েভ নাম্বারটা বলে দেওয়া আছে, ওয়েভ নাম্বার নিউ বার এটা বলে দেওয়া আছে। তার জন্য তোমাকে এনার্জিটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো ওয়ার্কিং ইকুয়েশন ইকুয়াল টু এইচ নিউ মানে এইচসি নিউ বার। হ্যাঁ, তাহলে ফোটনের এনার্জি যেটা সেটা হচ্ছে এইচ নিউ বা এইচসি নিউ বার। আচ্ছা এবারে দেখো এইচটাকে তুমি লিখলে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। মজা দেখো, আমি এইচটাকে লিখছি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এইচটা যখন এসআই এ বসালাম, তোমার এক্সপেকটেশন কি হবে? স্পিড অফ লাইট সেটাকেও তুমি এসআই এ বসাবে, কিন্তু এখানে বসিয়ে কি দেখো সিজিএসে। আর এবারে কথা হচ্ছে যে এইটাকে এসআই এ বসালে, এটাকে সিজিএসে কেন বসালে? কারণ আমি তারপরে যেটা দেখছি যে ওয়েভ নাম্বারটা বসানো আছে তোমার সেন্টিমিটার ইনভার্সে। তাহলে আমি যদি স্পিড অফ লাইটটাকে সিজিএসে বসিয়ে দিই, সেন্টিমিটার পার সেকেন্ডে বসাই, তাহলে দেখো সুন্দর করে তোমার এগুলো কেটে কুটে যাবে, মানে এই যে সেন্টিমিটার অটোমেটিক্যালি কেটে যাবে, সেকেন্ড অটোমেটিক্যালি কেটে যাবে, করে ফাইনাল অ্যান্সারটা তোমার জুলে বেরিয়ে যাবে। তার মানে যেটা যে সব সময় না মানে গোয়ার তুমি করে মানে এসআই সবসময় বসাবো সেরকম নয়। দেখবে ওয়েভ নাম্বার মোস্ট অফ দ্য কেসেই কিন্তু সেন্টিমিটার ইনভার্সে বসানো হয়। এবার তুমি যেটা করতে পারতে যে স্পিড অফ লাইটটাকে তুমি এসআই এ বসালে, আর ওয়েভ নাম্বারটাকে একটা সেন্টিমিটার ইনভার্সে ছিল সেইটা সেন্টিমিটার ইনভার্সে লিখে তারপরে সেটা একটা মিটার ইনভার্সে নিয়ে গিয়ে ইন্টারচেঞ্জটাকে করলে সেটা আরো ঝামেলা। সেই জন্য আমি এখানে কি করলাম, আমি যখন ডেটাগুলোকে বসাচ্ছি আমি উইথ ইউনিট বসাচ্ছি। দেখো আমার এই সেন্টিমিটার কেটে গেল, তাহলে আমি এখানে যদি মিটার লিখতাম তাহলে মিটার সেন্টিমিটার -1 হতো, সেই মিটারটাকে আবার 10 স্কোয়ার সেন্টিমিটারে তোমাকে কনভার্ট করতে হতো। তা করিনি, আমি একদম স্পিডটাকে কনসাসলি সেন্টিমিটার পার সেকেন্ডে বসেছি, কারণ ওয়েভ নাম্বারটা তোমার সেন্টিমিটার ইনভার্সে আছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট আরেকটা প্রবলেম বলছি, দেখো যে ফাইন্ড দ্য মিন ফ্রি পাথ of a collection of nitrogen gas at pressure 1 atmosphere and temperature 300 Kelvin. Given collisional diameter sigma of N2 মানে collisional diameter of N2 হচ্ছে 3.5 angstrom.
আচ্ছা, এর করসপন্ডিং ফর্মুলাটা নিশ্চয়ই তোমার মনে নেই, আমি ফর্মুলাটা বলেও দিচ্ছি। ল্যামডাটা হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন টিল্ডে। সিগমা হচ্ছে তোমার এই কলিশন ডায়ামিটার, আর এন টিল্ডেটাকে বলা হয় নাম্বার ডেনসিটি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে। এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যেহেতু পিভি ইকুয়াল টু এনকেটি হয়, সেখানে এন টিল্ডে হচ্ছে n/v, এটা p/kT হয়ে যাচ্ছে। উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিলে এই p ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আর নিচে বোলজম্যান কনস্ট্যান্ট k কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর বেরিয়ে যায়। তাহলে আমি এখানে এন টিল্ডের জায়গায় আমি বসিয়ে দিলাম p(n অ্যাভোগাড্রো/RT), তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে গেল। এবারে দেখো সব ডেটাগুলো বলে দেওয়া আছে যে 1√2 পাই, সিগমাটা বলে রেখে 3.5 অ্যাংস্ট্রম, যা বলে দেওয়া আছে সেটা পুরো বসালাম। RT ইত্যাদিগুলো দেখো আমি বসিয়েছি। আরটা তোমার 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোলে লেখা হয়েছে। টেম্পারেচার 300 কেলভিন, প্রেশারটা ক্ষেত্রে অ্যাটমসফিয়ারে বলে দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আর অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স। এইটা তাহলে দেখো কি কি ইউনিট কাটছে, দেখো অ্যাটমসফিয়ার কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন কাটলো, মোল ইনভার্স মোল কাটলো, তাহলে উপরে থাকছে লিটার আর নিচে হচ্ছে অ্যাংস্ট্রম স্কোয়ার। তাহলে এবারে দেখো লিটার বাই অ্যাংস্ট্রম স্কোয়ার এটা আছে। এবারে আমি যদি তোমাকে এতে নিয়ে যাই, মানে ধরো লিটারটা হচ্ছে 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, আর 1 অ্যাংস্ট্রম মানে 10⁻8 সেন্টিমিটার। আমি বসালাম, তাকে সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার কাজ, উত্তরটা সেন্টিমিটারে বেরোলো। এবার কেউ যদি বলে যে না সেন্টিমিটার থেকে সে অ্যাংস্ট্রমে লিখবে, তাহলে সে কি করবে, যদি 1 অ্যাংস্ট্রম কিন্তু 10⁻8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 10⁸ অ্যাংস্ট্রম, সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে করতে গেলে এইটা ইন্টু 10⁸ করে দেবে, তাহলে তোমার অ্যাংস্ট্রমের অ্যান্সারটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা তাহলে ওকে। তাহলে দেখবে যখন তুমি অনেক প্রবলেম করবে তখন কিন্তু এই ব্যাপারগুলো সব সময় আসবে, যে নিউমেরিক্যাল প্রবলেম যখন করবে তুমি কখনই ইউনিট ছাড়া বসানোর চেষ্টা করো না, একদম যা কিছু করতে চাও ইউনিট সমেত বসাবে। তাহলে দেখবে যেমন করে নাম্বার কাটাকাটি হয়ে যায় তখন ইউনিটও কাটাকাটি হয়ে যাবে। তুমি যদি কোনো ভুল করে ফেলো তোমার ভুলটা ধরাও পড়ে যাবে সেখানে। কোনো একটা কিছু বসাতে গেছো, দেখা গেল যে ফিজিক্যাল কোয়ান্টিটির কথা তুমি বলছো আলটিমেটলি কিন্তু অ্যান্সারটার ইউনিটটা সেই রকমের বেরোচ্ছে, তার মানে তুমি কোথাও একটা ভুল করেছো, ইকুয়েশন লিখতে হোক বা যা কিছু লিখতে হোক তুমি একটা ভুল করেছো। যেমন ধরো আমি তোমাকে অ্যাজ এক্সাম্পল বলছি, ধরো একটা মানুষের হতেই পারে, ধরো আমি এরকম বললাম যে একটা প্রবলেম হিসেবেই বলছি, বললাম ধরো যেরকম বললাম পরে পরে সিম্পল পেন্ডুলাম ফ্রিকোয়েন্সি nu equal to 2π√L/G, এটা আমি বলে দিয়েছি। কমেন্ট অন দ্য রেজাল্ট। তোমরা তো আগের দিনে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন বের করেছো, মানে হোমওয়ার্ক যেটা দেওয়া ছিল করেছো তো? বলো তো তাহলে এই যে এক্সপ্রেশনটা লিখেছে নিউ ইকুয়াল টু 2π√L/G, এটা ঠিক না ভুল? মানে এটা হবে না বলছো? কি করে জানলে এটা ভুল লিখেছি? একদমই তাই, মানে জাস্ট তুমি ব্রিফলি দেখে নাও, তো ডাইমেনশনাল অত কঠিন করে ভাবতে হবে না। লেন্থের ইউনিটটাকে তুমি সেন্টিমিটার বলো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার √L/G এর মধ্যে তো ইউনিট আছে, তাহলে এর ইউনিটটা কি হবে? √ সেন্টিমিটার, নিচে হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা দেখো সেকেন্ড হয়ে গেল। তাহলে দিস ক্যানট বি ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি হতে হবে না। দিস মে বি টাইম পিরিয়ড, কারণ ফ্রিকোয়েন্সি ইউনিট তো সেকেন্ড ইনভার্স হয়, কিন্তু এখানে তোমার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো তুমি যদি ইউনিট ডাইমেনশনের নলেজটা তোমার থাকে, হ্যাঁ, তাহলে তুমি সেখান থেকে কিন্তু করে ফেলতে পারছো, মানে তোমার
মানে কি বলবো, মানে তুমি একটা ইকুয়েশন ভুল লিখে ফেলেছো কিনা সেইটা অন্তত তোমার মাথার মধ্যে চলে আসতে পারে। তো আর একটা প্রবলেম তোমায় বলছি, এক মিনিট। সেভ হচ্ছে, মেশিনটা স্লো। ধরো একটা প্রবলেম দিচ্ছি, যে ইউজিং dimensional analysis find the value of m and n in the following equation। এক নম্বর হচ্ছে সিবি মাইনাস সিবি হচ্ছে আলফা টু পাওয়ার এম টিভি বাই বিটা টু পাওয়ার এন। স্যার এটাও ছিল। হ্যাঁ এটা ছিল, ঠিক আছে থাক। এইটা হোমওয়ার্ক হিসেবে এটা দিলাম। আর একটা হচ্ছে পিসিডিসিটা হচ্ছে এ সি টু দি পাওয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি টু দি পাওয়ার এন ডিসি, যেখানে হয় টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিকেন্স। এটা একটা প্রবলেম পড়বে। আর একটা প্রবলেম বাড়িতে দিই, সেটা হচ্ছে যে comment on the SI unit of thermal জুড়ে, হ্যাঁ থার্মাল de Broglie wavelength। 2 নম্বর হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। এই দুটো জিনিস আমি বলছি, এই দুটো জিনিস তোমরা প্রথমে খুঁজবে। থার্মাল de Broglie ওয়েভলেন্থ কাকে বলে, তারপরে কম্পটন ওয়েভলেন্থ কাকে বলে তুমি খুঁজবে, খুঁজে সেইখান থেকে তার ইউনিট নিয়ে জাস্ট কথাবার্তা বলবে। তো এই দুটো প্রবলেম তোমাকে একটুখানি দিয়ে রাখলাম, ঠিক আছে। দেখো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ইউনিট ডাইমেনশন নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বলার ছিল আমরা বলে ফেললাম। এবারে আমি একটা তোমাকে এমসিকিউ সেট দেবো, সেই এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার মতো করে মক টেস্ট দিতে হবে, তাহলে তোমার এই পার্টটা পুরোপুরি কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এমসিকিউ সেট তোমাদের পাঠিয়ে দেবো, সেটা তুমি সলভ করবে, তার মধ্যে করে একটা মক টেস্ট আমাদের দিয়ে দিতে হবে, ছোট্ট করে মক টেস্ট, হ্যাঁ দিয়ে তারপর আমরা মানে এমসিকিউটা আমি পাঠিয়ে দিই, পরের দিন এমসিকিউতে কোথাও কোনো ডাউট থাকে তুমি বলবে, তারপরে তুমি একটা টেস্ট দিয়ে দেবে। আচ্ছা তাহলে নেক্সট আমাদের আমি যেটা বলেছিলাম যে ফিটনেস ট্রেনিং অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, সেখানে আমি 3টে জিনিস একটু পড়িয়ে দিতে চাইছিলাম। একটা হচ্ছে তোমার ইউনিট ডাইমেনশন, 2 নম্বর ছিল ম্যাথামেটিক্স ফর ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে বেসিক ম্যাথামেটিক্স যেগুলো তোমার মানে বেসিক মানে যেগুলো আমাকে তো অঙ্কের মতো রিগোরাসলি সব কিছু করতে হবে না, কিন্তু কিছু কিছু ম্যাথামেটিক্যাল টুলস আমার কাজে লাগবে আর কি। সেই ম্যাথামেটিক্যাল টুলসগুলো নিয়ে কিছু কথাবার্তা বলে ফেলতে হবে, আর তারপর আলোচনা করতে হবে প্লট নিয়ে, কি করে কোনো একটা ফাংশনে প্লট আঁকতে হয়। তার নেক্সট ক্লাসে আমরা এই পার্টটাকে নিয়ে আলোচনা করব, যে ম্যাথামেটিক্স ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, সেইখানে কয়েকটা ক্লাসে, হ্যাঁ জাস্ট মানে আমি তোমাদের তো নিশ্চয়ই কলেজে ক্লাস মানে পড়া শুরু হয়েছে, মানে সকাল ফিজিক্যাল কেমিস্ট্রি পড়া আছে, মানে এতে জেভিআরসে যেমন ম্যাথামেটিক্স পার্টটা আছে, জেভিআরসের জন্য এটা খুব এসেনশিয়াল হয়ে পড়বে। কিন্তু বেলুড়ে তো একটা সিলেবাস পাঠিয়েছিল, কি একটা কি ছিল, কেমিক্যাল কাইনেটিক্স ছিল আর একটা কি ছিল, তাই না? কেমিক্যাল কাইনেটিক্স আছে আর এদিকে রিয়েল গ্যাস আছে। রিয়েল গ্যাস আছে। তাহলে এবারে আমি দেখি আর একটা ক্লাস তোমার এক্সট্রা বের করে, তাহলে একটা ক্লাসে এইটা চলবে, তোমার ম্যাথামেটিক্স পার্টটা যেমন আছে, ভিসিটি অফ গ্যাস বলছে।
ভিসকোসিটি অফ গ্যাসও আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা কোনো অসুবিধা নেই, আমি ওটাও তোমার চলবে আর এটাও প্যারালালি চলবে আর কি। এইটা আমি ফিটনেস ট্রেনিংটাই প্রথমেই তো করে দেওয়া উচিত, সেটা আমি করে নেবো। আর তার সঙ্গে সঙ্গে প্যারালালি তোমার যে সিলেবাসের যে পার্টটা আছে সেই পার্টটাও তোমার প্যারালালি আর একটা ক্লাস আমি বের করে তার সঙ্গে ব্যাপারটাকে করতে থাকবো আর কি। ঠিক আছে, কেন ওই তিনটে জিনিস করে ফেলতে হবে। ইউনিট ডাইমেনশন একটা তুমি মোটামুটিভাবে জানতে, তার একটা নর্মাল নলেজ, অঙ্ক তুমি মোটামুটি জানো, কিন্তু আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার জন্য যে টাইপের অঙ্কগুলো লাগবে সেটা কোথায় কীরকমভাবে আমি অ্যাপ্লাই করছি সেই জিনিসটা আমার জানার দরকার আছে। আর তার সঙ্গে কী করে ম্যাথামেটিক্যাল ফাংশনের প্লট আঁকতে হয় সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তোমার থাকতে হবে। তো পরের দিনে আমি এইটা নিয়ে কথাবার্তা বলবো। দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। আর বইগুলো জোগাড় করেছো? হ্যাঁ স্যার, লাইব্রেরি থেকে সবগুলো পেয়েছি। ঠিক আছে, ভালোই হয়েছে। আর অনুষ্কা? না স্যার, এখনো হয়নি, বাবাকে বলেছি। ঠিক আছে, বইগুলো একটুখানি জোগাড় করে নিবি। হ্যাঁ, পরের সপ্তাহের আগেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তোর কি কলকাতা আসা থাকতে আরম্ভ করেছি রবিবারে? হ্যাঁ, আজকে কলেজ নেই বলে আজকে আবার কল্যাণী আছি এখন। আচ্ছা, সানডে রাতে আবার চলে যাবো কলকাতা। ও না, মানে সানডে রাতে চলে যাবি তাই তো? হ্যাঁ ও সানডে আসলে তোদের অফলাইন ক্লাসটা তো তোদের ছেলেরা যেটা করছে শ্যামবাজারে সানডে 3:15 থেকে করছে। হ্যাঁ, 3:15 থেকে 5:15। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটা তো অফলাইনটা আসতে পারবি তো নাকি? এখন বাবা বলছিল একটু অসুবিধা হবে, কিন্তু 1 মাস পর থেকে যখন ওখানে পুরোপুরি আচ্ছা, সেটেল হয়ে যাবে হ্যাঁ তখন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো বাবা সেটাই বলেছিল। ঠিক আছে, যে যতদিন না ওখানে আসতে পারছিস তুই তাহলে অনলাইনটা এইভাবে একটুখানি কন্টিনিউ কর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল। ঠিক আছে। হ্যাঁ, আর বেলুড়ের তো অনলাইনই পুরোটাকে কন্টিনিউ করতে হবে যা অবস্থা দেখছি। তোদের তো ফার্স্ট সেমিস্টারটা অ্যাটলিস্ট কোনোভাবে তোরা বেরোতে পারবি না, ছাড়বে না। ফার্স্ট সেমিস্টারের পর কোনো প্রবলেম হবে না। মানে হ্যাঁ আমরা রবিবার ছিলাম তো, দুটো রবিবার দেখলাম আউটিং আছে। হ্যাঁ হ্যাঁ, ওটুকু সব লোকে সিনেমা ফিনেমা দেখতে চলে যায়, আর না হয় কি আছে। এই করে। হ্যাঁ হ্যাঁ, রবিবার। এবার ওই এখন এনসিসি ফার্স্ট ইয়ার আমাদের বেশি চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং সেটা রবিবারই বেশি হয়, সেটা ঠিক।